জনগণ সঙ্গে থাকলে কোনো বাধা মানবে না বিএনপি। সশস্ত্র বাহিনী সার্বভৌমত্বের প্রতীক বললেন প্রধানমন্ত্রী। বন্যায় এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ। এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি, জলাবদ্ধতায় আজও বিপর্যস্ত ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনসমর্থন যতক্ষণ বিএনপির সঙ্গে থাকবে ততক্ষণ পর্যন্ত তার দল কোনো বাধা মানবে না। তিনি বলেন, বিএনপি জনগণকে সঙ্গী করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান সরকার প্রধান। বরিশাল সফরে বৃক্ষরোপণ সহ একাধিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইনাল আহমেদের ক্যামেরায় হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। আষাঢ়ের বৃষ্টি ছড়া স্নিগ্ধতা নিয়ে মেঘ মেদুরে দিনে বরিশালের পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হবার পর প্রথম বরিশাল সফরে গৌর নদীর বাটাজোর ইউনিয়নে পৌঁছে নতুন খনন করা সারিকল বাটাজোর খাল পাড়ে গাছের চারা রোপণ করেন তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষায় সরকার বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বিশ্বের উন্নত দেশগুলোর পরিচ্ছন্নতার উদাহরণ টেনে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে এগিয়ে আসতে হবে। সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি, আবর্জনা ফেলি, তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে, খাল বিল সব বন্ধ হয়ে যাবে। সারা দেশের খাল বিল যদি ঠিকঠাক থাকে তাহলে বন্যার সময় যেরকম ক্ষতি কম হবে, একইভাবে খালের পানিও পরিষ্কার থাকবে। যদি আমরা খালের যত্ন নেই, আমাদের নদীগুলোর যত্ন নেই, সেই পানি তো আমরাই ব্যবহার করি। পরে বাটাজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে মতবিনিময়ে অংশ নেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী বছরের মধ্যে 41 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছাবে সরকার। আমরা চাই সকল ধর্মের মানুষকে একসাথে নিয়ে আমরা এই দেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এই দেশকে সামনে এগিয়ে নিতে চাই। বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। এই জনগণের সমর্থন এবং এই জনগণের সমর্থন যতক্ষণ বিএনপির কাছে থাকবে, বিএনপি কোনো বাধা মানবে না। বিএনপি দেশকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে জনগণকে সাথে নিয়ে। এরপর বাবুগঞ্জের বিস্তীর্ণ জঙ্গলে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় ঘুরে ঘুরে মহড়ায় অংশগ্রহণকারী সেনা সদস্যদের খোঁজ নেন তিনি। বলেন, সেনাবাহিনীর আধুনিকায়ন, সক্ষমতা এবং সুনাম বৃদ্ধির জন্য সরকার সব ধরনের সহযোগিতা করবে। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে বিবেচনা করে। সশস্ত্র বাহিনীকে আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে আমরা একটি শক্তিশালী বাহিনী হিসেবে করতে চাই। পরে বরিশাল সিটি কর্পোরেশনের 30 গোডাউন বধ্যভূমি সংলগ্ন সাগরদী খালের দুপাশে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তারেক রহমান। জাতিসংঘ এবং পরিবেশ বিশেষজ্ঞদের মতে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় একটি দেশের মোট আয়তনের 25 থেকে 30% বনভূমির প্রয়োজন, যা বাংলাদেশে অনুপস্থিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, শুধু কংক্রিটের উন্নয়নই নয়, দরকার প্রাকৃতিক উন্নয়ন। আর বন্যা, খরার মতো যে জলবায়ু পরিবর্তনের প্রভাব, তা মোকাবেলায় পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বরিশাল। চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। চরম দুর্ভোগে বন্যা দুর্গতরা। কুমিল্লায় ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নগরীর এইচএসসি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নৌকায় পৌঁছে দেয় স্থানীয়রা। অনেক স্থানে আবার সময় মতো পৌঁছতেও পারেননি কেউ কেউ। অন্যদিকে সুনামগঞ্জে বাড়ছে নদী ও হাওরের পানি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে বন্যার পানি কমতে শুরু করেছে, তবে কোথাও কোথাও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কিছু কিছু এলাকায় এখনও বন্যার পানি রয়েছে। যেসব এলাকার পানি নেমে গেছে সেখানে দেখা যাচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র। সীতাকুণ্ডের বিস্তীর্ণ এলাকায় অনেক মানুষ পানিবন্দী রয়েছে। এসব দুর্গত এলাকায় ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে
উপজেলা প্রশাসন। বৃষ্টির কারণে আমাদের এখানে শত শত ঘরবাড়ি, 2-3টা ফাঁকা বাড়ি ছাড়া সবকিছু পানির নিচে চলে গেছে। ভয়াবহ অনেক খারাপ পানি, আস্তে আস্তে আমাদের ঘরবাড়ি ডুবে গেছে সবকিছু। সাতকানিয়ায় বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সরকার বন্যা দুর্গত মানুষের পাশে রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, পানি না নামা পর্যন্ত সরকারের ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। যে সমস্ত মানুষের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা হবে, আমরা প্রতিটি ঘর বাড়ি মেরামতের জন্য সরকারের তরফ থেকে আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ। কুমিল্লায় টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় নগরের বিভিন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সময়মতো পৌঁছাতে পারেননি অনেক পরীক্ষার্থী। এই পরিস্থিতিতে পরীক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার সময় আধা ঘন্টা বৃদ্ধি করে। এদিকে ভারী বৃষ্টিতে কুমিল্লা জেনারেল হাসপাতাল জলমগ্ন হয়ে পড়েছে। চরম ভোগান্তিতে রয়েছেন রোগী ও তাদের স্বজনরা। পানি দিয়ে ওষুধও আনতে পারি না, বাইরেও যেতে পারি না, খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে পারি না, নাই কারেন্ট। পানির কারণে আমাদের চলাফেরা কষ্ট হচ্ছে, রোগীরা মানে এখানে থাকতে চাচ্ছে না। অন্যদিকে সুনামগঞ্জের ছাতক অংশের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একইভাবে কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করে উপজেলার রানীগঞ্জ, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে সুনামগঞ্জের তাহিরপুরের শক্তিয়ারখোলা ও দুর্গাপুর সড়কে 6 দিন ধরে পানি থাকায় ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। পানির জন্য অনেক ভোগান্তিতে আছি আমরা, যে সাধারণত যে দৈনিক কাজগুলো এগুলো করতে পারতেছি না। নৌকা ছাড়া আমরা যেতে পারি না, ঘন্টা করে নৌকা আয় পরে আসি। বান্দরবানের প্লাবিত এলাকাগুলো থেকে বন্যার পানি নেমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছেড়ে ফিরতে শুরু করেছে বানভাসীরা। পানি কমায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম সহ সারা দেশের সড়ক যোগাযোগ চালু হয়েছে। খাবারের ব্যবস্থা নাই, মানুষ আশ্রয়কেন্দ্রে অনেক মানুষ আটকানো এখনো। বৃষ্টি কমে আসায় কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। তবে চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় এখনও লাখো মানুষ পানিবন্দী। বন্যা কবলিত এলাকায় এখনও ঠিকমতো ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না। খাগড়াছড়ি জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দীঘিনালার নিচু এলাকার কয়েকশো বাড়িঘরে এখনও পানি জমে রয়েছে। ফলে অনেক পরিবার এখনও নিজ ঘরে ফিরতে পারেনি। রাঙ্গামাটিতে বৃষ্টি কমে আসায় বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, ফুটে উঠেছে বন্যার ক্ষয়ক্ষতি। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। ঢাকায় আজও সকাল থেকে অঝোর ধারায় ঝরেছে বৃষ্টি। টানা ভারী বর্ষণে বিভিন্ন স্থানে তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত নগর জীবন। সবচেয়ে বেশি সমস্যায় খেটে খাওয়া ও অফিসগামী মানুষ। সেদিকে আগামী 24 ঘন্টায় 6 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নাহিদ প্রিন্সের রিপোর্ট। ঝর্ণা বা পাহাড়ি ঢল নয়, এটি রাজধানীর অভিজাত এলাকা গুলশান শাহজাদপুর সংযোগ সড়কের দৃশ্য। ভেতরে কি সম্পূর্ণ ফাঁকা? ফাঁকা, এই যে মারানি খোয়া বালু বালু সব ধুয়ে দেখতে মারানি খোয়া আছে খালি, আর সব গাতা ভিতরে। বড় বড় গাড়ি যানবাহন বন্ধ করতে হইব, ওইটা চাপে রাস্তা সব ভাঙ্গা দেখতেছে। স্থানীয়রা জানান, রোববার থেকে টানা বর্ষণে গুলশান ও বারিধারা এলাকার পানি প্রথমে লেকে পড়ে। পরবর্তীতে গুলশান শাহজাদপুর সড়কে কোনো কালভার্ট না থাকায় লেকের অংশটি অল্প সময়ই পানিতে ভরে যায়। সোমবার সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হলে লেকের এক পাশের পানি উপচে লেকের সংযোগ সড়ক দিয়ে অন্য পাশে পড়তে থাকে। পানির প্রবল স্রোতে ধীরে ধীরে সড়কটির ভাঙন আরও তীব্র হয়। কালাচাঁদপুর, নগদা, বারিধারা ডিএস, বারিধারা ক্যান্টনমেন্ট সমস্ত পানি এখান থেকে চাপ দিছে। চাপ দেওয়াতে এই রাস্তা বাইশা পানি যাইতে যাইতে এক পর্যায়ে ওই ফাঁসটা ভাঙে গেছে। পরবর্তীতে 11টার সময় এটা ভাঙছে। এখন এটা যদি দ্রুত ব্যবস্থা না নেয়, যে কোনো টাইমে এটা দুর্ঘটনা ঘটতে পারে। টানা বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পানিতে নিমজ্জিত। তবে এই জলাবদ্ধতার পেছনে প্রকৃতির চেয়ে মানুষের অসচেতনতা ও ড্রেনেজ ব্যবস্থায় ত্রুটিকেই দায়ী করছেন সাধারণ মানুষ। পানি নামতেছে না, ওইদিকে ময়লা আটকে রয়েছে ড্রেনে, এগুলা সাফ করা হয় না, সেই কারণে ময়লা আটকে রয়েছে, পানি যায় না। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জুলাই মাসে এমন বৃষ্টি অস্বাভাবিক কিছু নয়। 13 তারিখ বিকেলের পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমে যাবে। 14 তারিখ 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা সারা বাংলাদেশে একটু কমে যাবে, কিন্তু 15 তারিখের পর মৌসুমী বায়ু আবার নতুন করে সক্রিয়তা বৃদ্ধি পাবে। সুতরাং 16 তারিখ থেকে বৃষ্টিপাতের তীব্রতা আবার আস্তে আস্তে করে বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। পুরো জুলাই মাস জুড়েই যদি এই বৃষ্টিপাত অব্যাহত থাকে, তবে রাজধানীর সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার দ্রুত সংস্কার না হলে
নগরবাসীর দুর্ভোগ চরমে পৌঁছাবে এমনটাই আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী সহ বন্যা কবলিত 11টি জেলার সব স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল করা হয়েছে। সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। উদ্ভূত বন্যা পরিস্থিতিতে ওষুধ ও চিকিৎসা সেবার বিষয়ে জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বন্যা কবলিতদের জন্য 3 স্তরের স্বাস্থ্যসেবার ব্যবস্থা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পুরো বিষয় তদারকি করছেন। দুর্গত এলাকায় সুপেয় পানি নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। রাজধানীর জলাবদ্ধতা দূর করতে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকার খালগুলোর সীমানা নির্ধারণ শেষ হলে কাজ শুরুর প্রতিশ্রুতি দিয়েছেন সিটি প্রশাসক শফিকুল ইসলাম খান। বিকেলে রাজধানীর গুলশান শাহজাদপুর লিংক রোডে পানির চাপে ধসে যাওয়া সড়ক পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি। প্রশাসক বলেন, রাজধানীর লেকগুলো দেখভালের দায়িত্ব রাজুকের। সড়কটির জলাবদ্ধতা নিরসন এবং সার্বিক ব্যবস্থাপনার জন্য রাজুককে চিঠি লেখার কথা জানান তিনি। ঢাকার খাল পুনরুদ্ধারের অগ্রগতি নিয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে 50 থেকে 60% খালের সীমানা নির্ধারণ হয়েছে। বাকিগুলোর সীমানা নির্ধারণ হলেই কাজ শুরু করবে সিটি কর্পোরেশন। পাশাপাশি নগরীর জলজট কমাতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। আমি নিজে রাজুকের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, আর যেই জায়গায় রাস্তাটা ভেঙে গেছে সেটা রাজুকের আন্ডারে। আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের অফিসাররা সহ আমরা রাজুক চেয়ারম্যান বরাবরে একটা সাজেশন আকারে আমরা একটা চিঠি লিখব যে আগামী দিনে এই কাজগুলো এইভাবে করলে আমাদের জলজট হবে না, জলবদ্ধতা হবে না, লেকের পানিটা খুব অল্প সময়ের মধ্যেই নেমে যাবে। সংসদের সংবিধান সংশোধন কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। এদিকে সংবিধান সংস্কার কমিশন না করে সংশোধন কমিটি গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়। নতুন এই আইনে অনলাইন ও সাইবার স্পেসের মাধ্যমে মাদক ব্যবসা এবং আন্তর্জাতিক বা সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে সর্বোচ্চ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক বা সংঘবদ্ধ মাদক চক্রের সাথে জড়িতদের জন্য যে কোনো মেয়াদের কারাদণ্ড এবং 50 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে। আর মাদক প্রবণ এলাকায় মাদক অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে আগ্নেয়াস্ত্র রাখার ক্ষমতা এবং ডগ স্কোয়াড গঠনের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া সারা বাংলাদেশে মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের সিদ্ধান্ত হয়। এর ফলে সাধারণত সরকারের সময় এরই মধ্যে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সে দেশের দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীর গুলশানে কাতার দূতাবাসে গিয়ে দেশের জনগণের পক্ষ থেকে কাতার সরকার, রাজ পরিবার ও ভাতৃপ্রতিম জনগণের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশের অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার অর্ধ দিবস রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ। কাতারের আমির, রাজ পরিবার এবং ভাতৃপ্রতিম জনগণের প্রতি সংহতি ও সমবেদনা জানাতে সংসদের স্পিকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহা সফর করবে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পলাতক আসামি আত্মসমর্পণ না করে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পালিয়ে থাকা নেতাকর্মীদের জাগ্রত করার অপচেষ্টা করছেন মাত্র। তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হয়েছে। যে দেশের সঙ্গে যে প্রক্রিয়া আছে কূটনৈতিক নীতি মেনে তাই করা হবে। কোনো দণ্ডপ্রাপ্ত আসামি যদি আত্মসমর্পণ করে দেশের বিদ্যমান আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শামা ওবায়েদ। রাজনৈতিকভাবে ওনার আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা পালিয়ে আছে, লুকিয়ে আছে, তাদেরকে
জাগ্রত করার জন্য, উজ্জীবিত করার জন্য বলছে, এছাড়া তো কোনো কারণ আমি দেখছি না। একজন আসামি সে কোথায় আত্মসমর্পণ করবে, কিভাবে করবে, সেটা একেবারেই ওনার ব্যাপার, এবং সেটা আমাদের কোনো সরকারের কোনো এখানে সাবজেক্ট না। এবং সে বিদেশে বাংলাদেশের কোনো মিশনে আত্মসমর্পণ করুক বা বাংলাদেশে এসে আত্মসমর্পণ করুক, প্রক্রিয়া একই। ওনাকে জেলে যেতে হবে, ওনার যে সাজা সে সাজা ফেস করবে। কক্সবাজারের কুতুবদিয়ায় সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে 4 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে একজন। আজ সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারটি আরেকটি ট্রলারের সহায়তায় তীরে নিয়ে আসেন জেলেরা। এ সময় 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের বাড়ি কুতুবদিয়া ও পেকুয়ার বিভিন্ন এলাকায়। পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যায় একটি ট্রলারে 12 জেলে সাগরে মাছ ধরতে যায়। আজ ভোরে ট্রলারটি বৈরী আবহাওয়ায় ডুবে যায়। এ সময় সাঁতরে এবং অন্য জেলেদের সহায়তায় বেঁচে যান 7 জেলে। ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন 5 জেলে। 4 জনের মরদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন একজন। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে ঢাকা সহ সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা সহ দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বিকেল 4টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে বৈঠকে বসেছিলেন ডিসি কাজী শহীদুল ইসলাম। বৈঠকে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য 5 সদস্যের পরিচালনা কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটিতে বাস মালিক সমিতির পক্ষে একজন প্রতিনিধি রাখা নিয়ে মালিক শ্রমিক পক্ষে বাকবিতণ্ডা হয়। পরে বাস টার্মিনালে গিয়ে শ্রমিকরা সকল রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। জয়পুরহাটে 7ম শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ মামলায় আলম মণ্ডল নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। বিকেলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আলম মণ্ডল আক্কেলপুর উপজেলার পালসা গ্রামের বাসিন্দা। মামলার বিবরণে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে 2023 সালের 9 অক্টোবর মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করে প্রতিবেশী আলম মণ্ডল। ধর্ষিতার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় আলম। এ ঘটনায় 11 অক্টোবর ভুক্তভোগীর বাবা আক্কেলপুর থানায় মামলা করেন। আগামী 1 আগস্ট ঢাকা দিবস উদযাপন উপলক্ষে 7 দিনের কর্মসূচির ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দক্ষিণ সিটির নগর ভবনে প্রথমবারের মতো ঢাকা উৎসব আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। বুড়িগঙ্গা নদীকে আগের পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। পলিথিনের ব্যবহার রোধ করা না গেলে জলাবদ্ধতা থেকে নগরবাসীর মুক্তি পাওয়া কঠিন বলে মন্তব্য করে ডিএসসিসি প্রশাসক। আইএমএফ এর কাছ থেকে নতুন ঋণ নেবার উদ্দেশ্যে আলোচনা শুরু করেছে সরকার। আজ অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধি দল সচিবালয়ে নতুন ঋণ চুক্তি নিয়ে আলোচনা করে। আজকে আলোচনাটা হয়েছে শুধুমাত্র কোন ভিত্তির উপর আমাদের প্রোগ্রামটা হবে। আমরা তো কোনো ডিটেলস আলোচনা যাই নাই, সুতরাং আমি তো আই ক্যানট কমেন্ট অন দ্যাট। ডিটেলস আলোচনা যখন যাব তখন এই বিষয়গুলো আসবে। আমরা আজকে কোন ভিত্তির উপর আমার প্রোগ্রাম হবে ভিত্তিটা পরিষ্কার করছি। আমি যেগুলো বললাম এইসব ভিত্তির উপরে তারা রাজি হয়েছে এবং দে আর হ্যাপি অ্যাবাউট পারফরমেন্স যেগুলো হচ্ছে এই পর্যন্ত তারা হ্যাপি, এবং যে ভিত্তির উপর আমি মেনশন করলাম একটু আগে তার উপর ভিত্তি করে আগামী দিনের প্রোগ্রামটা হবে। খবর শেষ করছি, যাবার আগে আই গেছে ইউনাইটেড শিরোনামগুলো আরো একবার। জনগণ সঙ্গে থাকলে কোনো বাধা মানবে না বিএনপি, সশস্ত্র বাহিনী সার্বভৌমত্বের প্রতীক বললেন প্রধানমন্ত্রী। বন্যায় এখনো পানিবন্দী কয়েক লাখ মানুষ, এইচএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি, জলাবদ্ধতায় আজও বিপর্যস্ত ঢাকা। সংবিধান সংশোধন কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট, অংশ না নেবার ঘোষণা বিরোধী নেতা। দর্শক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।